2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার ব্যাসার্ধের একটা ইস্পাতের খণ্ডে তুমি 15 নিউটন বল প্রয়োগ করছো এবং এই বল প্রয়োগের ফলে তোমার ইস্পাতের খণ্ডের যে দৈর্ঘ্য ছিল 2 মিটার সেই স্বাভাবিক অবস্থায় 2 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে 2 মিটার থেকে 2 মিলিমিটার বৃদ্ধি পেয়ে নতুন তোমার 2.002 মিটার হয়ে গেছে সেটা। এখন এই যে তোমার একটা যে তুমি এই যে দণ্ডটা পাইলা এখানে, সেই দণ্ডটা এটাকে তুমি একটা স্প্রিংয়ে রূপান্তর করছো। এখন স্প্রিংয়ে রূপান্তর করার ফলে কি হয়েছে, তুমি সেই 15 নিউটন বলই প্রয়োগ করছো, বাট এখন সে 3 মিলিমিটার প্রসারণ হয়েছে। তাহলে 2.02 মিলিমিটারের একটা তারকে পেঁচিয়ে আমি একটা স্প্রিং তৈরি করলাম। এই স্প্রিংকে আমি 15 নিউটন বল প্রয়োগ করলাম, ফলে আমার সরণ হলো কতটুকু, 3 মিলিমিটার। ওকে, তারপর বলছে অপর একটি ধাতব স্প্রিং, মানে ওইটা একটা অন্য একটা স্প্রিং যেটা এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় নাই, অর্থাৎ এই ইস্পাতের দণ্ডটা আগে পেঁচাইয়া স্প্রিং তৈরি করছে এবং অলরেডি আগে থেকে তৈরি করা একটা ধাতব স্প্রিং, সেটা 4 সেন্টিমিটার যদি আমরা প্রসারণ করি তাহলে সেটা 6 জুল শক্তি সঞ্চিত করে। এবং এখানে বলা আছে যে ব্যাসার্ধের পরিবর্তন উপেক্ষা করতে হবে। সো ব্যাসার্ধে যে চেঞ্জ হয়ে যাবে এখানে আমাদের সেটা উপেক্ষা করতে বলছে। গতে আমাকে বলছে প্রথম তারের ইয়াংয়ের গুণাঙ্ক নির্ণয় করো। সো আমরা তো জানি ইয়াংয়ের গুণাঙ্কের ইকুয়েশন y = পীড়ন বাই বিকৃতি। এখন পীড়নকে আমরা লিখতে পারি F/A, বিকৃতিকে লিখতে পারি l/L। সো F/L/A। সো এখানে F এর ভ্যালু কত প্রশ্নে দেওয়া আছে, F এর ভ্যালু হচ্ছে 15 নিউটন বল। যেই বলটা তুমি একটা তারের উপর প্রয়োগ করবা, ঠিক আছে, এই তারে তুমি 15 নিউটন বল প্রয়োগ করছো। প্রয়োগ করার ফলে তারের যে দৈর্ঘ্য, আদিতে যে দৈর্ঘ্যটা ছিল বল প্রয়োগের পূর্বে, সেই দৈর্ঘ্যটা হচ্ছে L, সেটা দেওয়া আছে এখানে কত, 2 মিটার। A হচ্ছে তোমার তারটাকে যে তুমি বল প্রয়োগ করছো, প্রয়োগ করার ঠিক পূর্ব মুহূর্তে তুমি তাকে অক্ষত অবস্থায় তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাইছো, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত, তো সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে পাই ইন্টু r স্কোয়ার, কারণ তারের যে প্রস্থচ্ছেদ সেটা একটা বৃত্তাকার ক্ষেত্রফল। তাহলে পাই r স্কোয়ার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেখানে ইস্পাতের তারের যেই ব্যাসার্ধ সেটা দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধের মান দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল তো বের করতে পারি। আর লাস্ট হচ্ছে স্মল এল এর পরিচয় হচ্ছে আমি এটাকে যে বলগুলো প্রয়োগ করব তার যে আদি দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা থাকবে, সেই বলটা প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্যের কী পরিমাণ বৃদ্ধিটা পাবে, সেই 2 মিলিমিটারটাই হচ্ছে তোমার স্মল এল এর মান। সো সবগুলো ভ্যালুই তো আমরা জানি, তাহলে এখান থেকে আমরা আমাদের ইয়াংয়ের গুণাঙ্কের মান বের করতে পারবো। ঘ নাম্বারে আমাকে জিজ্ঞেস করছে যে স্প্রিং দুইটির মধ্যে কোনটির অনমনীয়তা বা স্টিফনেস বেশি। সো অনমনীয়তা মানে কি, অনমনীয়তা মানে এটা হচ্ছে নমনীয় না। এখন একটা স্প্রিং নমনীয় বলতে কীভাবে বুঝো, ধরো তোমার কাছে কোনো একটা স্প্রিং আছে এবং দুইটা স্প্রিংয়ের কিছু পার্থক্য আছে। একটা স্প্রিং হচ্ছে তোমার অনেক লুজ, এটাকে তুমি সামান্য একটু টান দিলে এটা অনেক বড় লম্বা হয়ে যেতেছে, এবং আরেকটা স্প্রিং আছে তুমি এটাকে টেনে খুব বেশি পরিমাণ টানা লাগে এত বেশি লম্বা করতে। তাহলে কি বলতে পারো তুমি, 1 নাম্বার যেই স্প্রিংটা আসছিল সেটা তোমার কি, এটা নমনীয় না, সফট, এটাকে টানলেই লম্বা হয়ে যেতেছে। বাট 2 নাম্বারটা যেটা কি, সেটা কিন্তু অনমনীয় বা এটার স্টিফনেস বেশি। সো স্প্রিংয়ের এই বৈশিষ্ট্যটা কীভাবে প্রকাশ পায়, যে আমরা একটা স্প্রিংকে কত কষ্ট করে টেনে লম্বা করা লাগতেছে, সেই বৈশিষ্ট্যটা স্প্রিং ধ্রুবকের মাধ্যমে প্রকাশ পায়। তাহলে আমরা যদি দুই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মানটা বের করতে পারি, K1 K2, যে কোন ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মান কত, তাহলে কি আমরা বলতে পারবো না যে কোনটা বেশি নমনীয় কোনটা কম অনমনীয়। তাহলে আমাকে দুইটা স্প্রিংয়ের কথা বলা আছে। আমার যখন প্রথম স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা আলোচনা করব, সেই প্রথম স্প্রিংয়ের ক্ষেত্রে আমার ইনফরমেশন দিয়েছে যে প্রথম স্প্রিংয়ে আমি যদি 15 নিউটন বল প্রয়োগ করি, ফলে তার সরণ হয় কত মিলিমিটার, 3 মিলিমিটার। তাহলে 3 × 10⁻³ মিটার সরণ হয়। তাহলে এই ইকুয়েশন থেকে তুমি স্প্রিং ধ্রুবকের মান বের করতে পারবে না, F = K1x। তাহলে K1 হচ্ছে F/x। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় যে স্প্রিংটার কথা আমাদের বলা আছে এখানে, সেটার জন্য যে ইনফরমেশনটা দিয়েছে সেটা হচ্ছে সেই স্প্রিংটাকে তুমি যখন x = 4 সেন্টিমিটার প্রসারণ ঘটাও, তখন তার যে সঞ্চিত শক্তি সেটার পরিমাণ হচ্ছে 6 জুল। এখন আমরা তো জানি সঞ্চিত শক্তির ইকুয়েশনকে আমরা লিখতে পারি ½ kx², যেখানে এই কেটা হচ্ছে 2 নম্বরের যে কে, সে তাহলে K2 এর যে ইকুয়েশন সেটা হবে কত, K2 এর মান হবে 2 × U/x²।
সো এখান দিয়ে আমরা কি K2 বের করে ফেলতে পারবো। তাহলে আমরা যদি সেই দুইটা ক্ষেত্রে K1 K2 মান বের করি তাহলে দেখবে একটার মান আসে 5000 নিউটন পার মিটার ইনভার্স 2, আরেকটা আসে 7500 নিউটন পার মিটার ইনভার্স। তাহলে যেহেতু 2 নম্বরের যে তারের সেটার তোমার K2 এর মান বেশি বা স্প্রিং ধ্রুবকের মান বেশি, তাহলে এটাকে তুমি কি টেনে লম্বা করতে বেশি পরিমাণ বল দেওয়া লাগবে। এটা তো সেই জিনিসটা ইন্ডিকেট করবে না। তাহলে তোমার কি দ্বিতীয়টা তোমার বেশি দৃঢ়। দৃঢ় জিনিসটার মানে তো কি অনমনীয়তা, যে যত বেশি দৃঢ় সে তত বেশি অনমনীয়, আর প্রথমটা কি বেশি নমনীয়। আর গ নাম্বারে তোমার ইয়াংয়ের গুণাঙ্ক বের করতে বলছে, সবগুলো ভ্যালুই দেওয়া আছে, সবগুলো এসে এককে বসানোতে ইয়াংয়ের গুণাঙ্ক বের হলো এটা। 3500 কেজি ভরের একটা কৃত্রিম উপগ্রহের পৃথিবী পৃষ্ঠ থেকে 1800 কিলোমিটার উচ্চতায় 7.1 মিটার পার সেকেন্ড বেগে সে ঘুরতেছে। এখন পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে 6400 কিলোমিটার বা 6.4 × 10⁶ মিটার। পৃথিবীর ভরও দেওয়া আছে 6 × 10⁻24 এবং জি এর মান 6.67 × 10⁻−11 নিউটন পার মিটার ইনভার্স, নিউটন মিটার স্কয়ার পার কেজি ইনভার্স 2। আমাকে গতি বের করতে বলছে উদ্দীপকের যে প্রদত্ত উচ্চতা সেই উচ্চতায় মহাকর্ষীয় প্রাবল্যের মান কত। সো আমরা তো জানি মহাকর্ষীয় প্রাবল্যের যে ইকুয়েশন সেটা হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইড বাই স্মল আর স্কোয়ার, যেখানে জি এর মান হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, সেটা তো প্রশ্নে দেওয়াই আছে। ক্যাপিটাল এম হচ্ছে তোমার যেই গ্রহের জন্য তুমি মহাকর্ষীয় বল বের করতেছো, মহাকর্ষীয় প্রাবল্য বের করবা, সেই গ্রহের ভর 6 × 10⁻24 কেজি, যেটা হচ্ছে পৃথিবীর ভর। আর নিচে হচ্ছে আর স্কোয়ার। সেই আর এর পরিচয়টা কি, কেন্দ্র হতে ওই আমাদের পৃথিবীটার কেন্দ্র থেকে তুমি কত দূরত্বে তোমার মহাকর্ষীয় প্রাবল্য বের করতে চাও, সেই দূরত্বটা বলা আছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 1800 কিলোমিটার। তাহলে 6.4 × 10⁶ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধের সাথে 1800 কিলোমিটার, এটাকে মিটার এককে নিয়ে গেলাম। সো এটা যোগ করলেই আমাদের কি হয়ে যাবে, আমাদের ই এর মান বের হয়ে যাবে এত নিউটন পার কেজি। ওকে, ঘ নম্বরে আমাকে বলছে যে কৃত্রিম উপগ্রহটা ভূপৃষ্ঠে ফিরে আসবে কি না। সো একটা কৃত্রিম উপগ্রহ তুমি যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট হাইটে নিয়ে যাওয়ার পর তাকে যখন তুমি এটাকে বৃত্তাকার পথে ঘুরাইতেছ, এটা তোমার ততক্ষণ পর্যন্ত এটা ঘুরতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই বৃত্তাকার পথে ঘোরার জন্য তার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হবে। কী রিকোয়ারমেন্ট থাকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট হাইটে তোমার যদি কোনো একটা উপগ্রহ ঘুরাইতে হয় তার জন্য একটা রিকোয়ার্ড ভেলোসিটি প্রয়োজন হয়, যে তুমি তাকে এই ভেলোসিটিতে ওই পজিশনে দিতেই হবে যাতে করে সে সেখানে ঘুরতে পারে। সেই ভেলোসিটির ইকুয়েশন হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস এইচ। তাহলে সে ভি রিকোয়ার্ড যেই ভেলোসিটিটা সেটা আমরা বের করব, বের করে দেখব ওই কৃত্রিম উপগ্রহটা যেই ব্যাগে ঘুরতেছে বা ঘোরার জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করলাম সেই আমাদের ব্যাগের মান, অ্যাকচুয়াল যে ব্যাগের মান সেটা কি ভি রিকোয়ার্ডের চেয়ে বেশি বা সমান নাকি কম। যদি রিকোয়ার্ড ভ্যালু থেকে আমরা বেশি পরিমাণ ভেলোসিটি দিয়ে দিই তখন সে সেখানে ঘুরবে, তখনও কিন্তু সে সেখানে ঘুরবে না। রিকোয়ার্ড ভেলোসিটি থেকে যদি কম দিয়ে দেই তখন তো অবশ্যই ঘুরবে না, তখন বরঞ্চ ভূপৃষ্ঠে ফিরে আসবে। আর রিকোয়ার্ড ভেলোসিটি থেকে বেশি দিলে সে ভূপৃষ্ঠে ফিরবে না, সে অন্য একটা পাথে চলে যাবে, অর্থাৎ সে এই উপগ্রহের বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। বাট একেবারে রিকোয়ার্ড ভ্যালু সমান যদি আমার অ্যাকচুয়াল ভ্যালু হয় তখনই শুধুমাত্র আমাদের কি হবে, এখানে এটা সে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে ওই উপগ্রহের জন্য যে কক্ষপথটা বরাদ্দ আছে সেই কক্ষপথে। তাহলে গ নাম্বারে আমাকে মহাকর্ষ প্রাবল্য যেহেতু বের করতে বলছে সেটা আমরা বের করলাম 5.95 নিউটন পার কেজি। এবং এটাও জানো তোমরা যে মহাকর্ষ প্রাবল্য যেই কথা অভিকর্ষ ত্বরণ একই কথা, তাহলে একক হিসেবে তুমি মিটার পার সেকেন্ড ইনভার্স 2 লিখতে পারো। অর্থাৎ এই এককটাকে তুমি যদি ভাঙাও তাহলে নিউটন মিটার পার সেকেন্ড ইনভার্স 2 পাবা। আর ঘ নাম্বারে প্রথমে আমরা রিকোয়ার্ড ভেলোসিটি বের করে দেখলাম যে রিকোয়ার্ড ভেলোসিটি আসে 6.986 × 10⁻³ মিটার পার সেকেন্ড। তাহলে খুব বড় ভেলোসিটি, তাকে তো তুমি 7.1 মিটার পার সেকেন্ড ইনভার্স এই বেগে তুমি তাকে সেখানে ঘোরানোর জন্য অ্যালাউ করছো, তাহলে সে কি সেখানে ঘুরতে পারবে না। তাহলে না ঘুরতে পারলে রিকোয়ার্ড ভেলোসিটি যেহেতু বেশি তাহলে সে অবশ্যই ভূপৃষ্ঠে ফিরে আসবে। একটা সরল দোলকের চিত্র দেখানো আছে, উপরের অংশটা কাটা গেছে, মানে উপরে হচ্ছে তোমার যে উ বিন্দুটা আর কি, যেখানে তোমার সরল দোলকটাকে ঝুলানো আছে ওই পয়েন্টটা, এটাকে আমরা এখানে পাশে ছোট করে একটা এঁকে দেখাইছি। এই চিত্রে 30 গ্রাম ভরের একটা বব, তার মানে দোলকের যে ববটা সেটার ভর হচ্ছে 30 গ্রাম, এবং এটাকে
তুমি উসি এএম এবং বিএন এর ইনফরমেশনগুলো এখানে তোমাকে দেওয়া আছে। সো পাশের চিত্র থেকে একটু দেখে নাও এই চিত্রে কোনটার লেন্থ কি। গতে তোমাকে বের করতে বলছে এ বিন্দুতে ববের বিভব শক্তি নির্ণয় করো। সো আমরা জানি এ বিন্দুটা হচ্ছে তোমার একটা ওই ববের জন্য হাইয়েস্ট পয়েন্ট। হাইয়েস্ট পয়েন্ট মানে হচ্ছে কি, এটা তার বিস্তার পয়েন্ট। সো বিস্তার পয়েন্টে যখন কোনো একটা বস্তু পৌঁছায় যায়, ওই পজিশনে তার ভিতরে শুধুমাত্র বিভব শক্তিই থাকে, আর কোনো গতিশক্তি কিন্তু থাকে না। কারণ বিস্তার পজিশনে তোমার সরল দোলকের যে ভেলোসিটি সেটা থাকে কত, 0। তাহলে গতিশক্তি থাকার তো প্রশ্নই নাই, তোমার শুধুমাত্র বিভব শক্তি থাকবে। কি পরিমাণ বিভব শক্তি থাকবে সেটাই আমাদের এখানে বের করতে হবে। সো এটা বের করার ইজিয়েস্ট প্রসেস হচ্ছে, আমরা এই যে সরল দোলক পুরো সিস্টেমটা আছে, এই সিস্টেমের একেবারে লোয়েস্ট যে পয়েন্টটা আছে, দ্যাট ইজ আমাদের সি পয়েন্ট। এই সি পয়েন্টে আমরা চিন্তা করব আমাদের পৃথিবীর পৃষ্ঠটা। পৃথিবীর পৃষ্ঠটাকে যদি আমরা সি পয়েন্টে চিন্তা করি, তাহলে সি পয়েন্ট থেকে এই বস্তুটার কতটুকু সরণ ঘটবে সেই হাইটটাই আমাদের এখন বের করতে হবে, দ্যাট ইজ আমাদের সিএম। আমরা কেন সি পয়েন্টে পৃথিবীটাকে চিন্তা করতেছি, পৃথিবীর পৃষ্ঠ? কারণ হচ্ছে তুমি যদি সি পয়েন্টে পৃথিবীর পৃষ্ঠে চিন্তা নাও করতা, তোমাকে তো তোমাকে তো বিভব শক্তি বের করতে হবে। বস্তুটা তো তোমার সি বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত হাইয়েস্ট এবং লোয়েস্ট এই দুইটা পয়েন্টে আছে। সি বিন্দুর নিচে কিন্তু কখনোই আসবে না। তাহলে তোমার এ বিন্দুর জন্য তুমি যদি পৃথিবীর পৃষ্ঠটা নিচে রেখে বিভব শক্তি যদি কাউন্ট করার চেষ্টা করতা, সেটার জন্য কিন্তু তোমার সি বিন্দুর যে বিভব শক্তিটা আগে থেকে ছিল সেটা কিন্তু বিয়োগ দিয়ে বের করতে হবে। তাহলে প্রতি বিন্দুতে বা প্রতি পয়েন্টে পয়েন্টে বিভব শক্তি বের করার জন্য যেহেতু আমাকে প্রতিবারই সি পয়েন্টের যে বিভব শক্তি সেটা বাদ দিতে হইতেছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ডিরেক্ট সি পয়েন্টেই আমাদের যে পৃথিবীর পৃষ্ঠটা সেটা কল্পনা করে নিই। তাহলে আমাদের কি ওই যে বাদ দেওয়ার যে অংশটা সেটা আর থাকলো না। তার মানে আমাদের এই যে পৃথিবীর সারফেস, এই সারফেস থেকে বা সাম্যাবস্থান থেকে এ পয়েন্টের যে হাইটটা, উলম্ব যে সরণটা, সেই উলম্ব সরণটাই আমাদের বের করতে হবে। এটাই আমাদের মেইন টার্গেট। সো এমসির মানটা যদি বের করতে হয়, তাহলে কিভাবে আমরা এই কাজটা করব, সেটার জন্য কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন উসির মান হচ্ছে তোমার 1 মিটার। তাহলে উসির মান যদি 1 মিটার হয়, তাহলে এখানে উ এর মান কত, 1 মিটার হবে না? কারণ দুইটা জ্যামিতিতে দেখতেও যদি দুইটা সমান লাগতেছে না, বাট অ্যাকচুয়ালি চিন্তা করো দুইটাই কিন্তু তোমার টোটাল ববের যে লেন্থ সেটা। তাহলে দুইটাই লেন্থ কত হবে, 1 মিটার। এবং এএম এর ভ্যালু তোমার দেওয়া আছে 30 সেন্টিমিটার, দ্যাট মিনস এটা হচ্ছে তোমার 0.3 মিটার। এবং বিএন সেটা দেওয়া আছে তোমার 20 সেন্টিমিটার, বাট সেটা তো আমাদের দরকার নাই, কারণ আমাদের এ বিন্দুর বিভব শক্তি দরকার। তাহলে এই যে এখানে সমকোণী একটা ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজে তুমি যদি ইউএম এর ভ্যালু বের করো এখন, তাহলে সেটা কিভাবে বের করতে পারবা? সমকোণী ত্রিভুজে ইউএম এর ভ্যালু পিথাগোরাস উপপাদ্য দিয়ে। তাহলে আমরা যদি একটা কাজ করি, ইউএম এর ভ্যালু যদি বের করতে চাই, সেটা আমরা করতে পারি √1² - 0.3²। ওকে, তাহলে বের করলে কি হবে, আমাদের দরকার এমসি এর মান, যেটা হচ্ছে আমাদের এইচ এর মান, সেটাকে আমরা উসি এর চেয়ে, উসি থেকে কিন্তু ইউএম বাদ দিলেই কিন্তু এমসি পাওয়া যায়। এখানে জ্যামিতি থেকে খেয়াল করো, এই ইউএমটা তুমি যদি এই সম্পূর্ণ অংশটা থেকে বাদ দাও, তুমি পাবা কোন অংশটা, এই যে অংশটা না? তাহলে সেটাই আমরা করলাম। তাহলে উসির মান এটা তো 1 মিটার, তাহলে 1 - √1 - 0.3²। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, 1 - 0.3², তাহলে এটার ভ্যালু হবে প্রায় 0.046 মিটার। তাহলে ওই বিন্দুতে যে বিভব শক্তি ইপি সেটা কত হবে, ইপি অফ এ mg ইন্টু এইচ। সো ভরের মান 30 গ্রাম ইন্টু অভিকর্ষ ত্বরণ 9.8 এবং উচ্চতা হচ্ছে 0.046 ইন্টু 9.8 ইন্টু 0.03। ওকে, সো ক্যালকুলেট করলে দেখবো আমরা বিভব শক্তি আসতেছে 0.0135 জুল। সো এই ভ্যালুটা হচ্ছে আমাকে এ বিন্দুর বিভব শক্তির মান। এখন আমাকে বের করতে হবে, ঘ নম্বরে বলছে বি বিন্দুতে ববের গতিশক্তি সি বিন্দুর গতিশক্তির অর্ধেক হবে কি না। সো এই চিত্র থেকে যদি একটু খেয়াল করো, চিত্রে তোমার বি বিন্দু এবং সি বিন্দুটার দিকে একটু তাকাও। বি বিন্দুটা হচ্ছে তোমার সর্বোচ্চ পয়েন্ট থেকে তুমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স নামছো, এই ডিস্টেন্স নামার পরে যেই পয়েন্টে আসো, এই পয়েন্টটা হচ্ছে তোমার বি পয়েন্ট। তার মানে বি পয়েন্টে নামার জন্যে তুমি উলম্ব বরাবর কতটুকু সরণ ঘটাইছো, এই উলম্ব বরাবর তোমার সরণটা হচ্ছে mn, বোঝা গেছে? তাহলে তোমার mn কতটুকু
সেটাই তোমার এখানে বের করা দরকার। কিভাবে বের করতে পারবা এখানে mn এর ভ্যালুটা? সেই mn এর ভ্যালুটা বের করার জন্য আমরা এখানে যেরকম ত্রিভুজটাকে আলাদা করে নিয়েছিলাম, এখানে আমরা আরেকটা ত্রিভুজ আলাদা করে নিই। ধরো এই একটা ত্রিভুজ আমরা আলাদা করলাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই পয়েন্টটা হচ্ছে আমাদের এন পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, উপরে হচ্ছে উ পয়েন্ট। তাহলে উ বি হচ্ছে আমাদের 1 মিটার আগের মতোই, বাট প্রশ্নে বিএন দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে তোমার 0.2 মিটার। তাহলে উএন কত? উএন আবার আগের মতোই পিথাগোরাস উপপাদ্যতে আমরা বের করব, √1 স্কোয়ার মাইনাস 0.2 স্কোয়ার। বাট উএন বের করে আমাদের লাভ হবে কি? উএন বের করে লাভ হবে এই যে তুমি বুঝতে পারবা যে বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে আসার ফলে অনুভূমিকভাবে কতটুকু সরণ ঘটছে, সেই এইচ এর মানটা এটা। এখন সেটা দিয়ে কী করবো আমরা? আমরা জানি এ বিন্দুতে বস্তুর ভ্যালোসিটি কত? আদিবেগ 0। তাহলে বস্তুর আদিবেগ 0, বস্তুটা এইচ পরিমাণ সরণ ঘটানোর পরে যেই অবস্থানে পৌঁছাইছে, কোন অবস্থানে পৌঁছেছে? বি অবস্থানে। তাহলে সেই অবস্থানের যে ব্যাগ ভি অফ বি, সেটা যদি আমরা বের করি, সেটার ইকুয়েশন কি হবে? আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন এ অবস্থানের ভ্যালোসিটি তো 0, তাহলে বি অবস্থানের ভ্যালোসিটির জন্যে তোমার প্রয়োজন 2g ইন্টু এইচ এর মান। বুঝতে পারছো? এখানে কোন এইচ এর দরকার? বস্তুটা যতটুকু উলম্বভাবে সরণ ঘটছে ততটুকু এইচ, এবং সেই মানটাই আমরা এখানে বের করব এই UN এর মানটা বের করার মাধ্যমে। ঠিক আছে? তাহলে আবার মূল চিত্রটার দিকে তাকাও। এতটুকু অংশ হচ্ছে আমাদের এখানে এখনকার কেসের জন্য ক্যাপিটাল এইচ। আমরা বের করছি UN, অর্থাৎ একেবারে টপ পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত বের করছি এটা। এবং একটু আগে গ নম্বরে আমরা কি উ থেকে এম পর্যন্ত ডিস্টেন্স বের করছিলাম না? খেয়াল আছে? এই যে উ থেকে এম পর্যন্ত ডিস্টেন্স আমরা বের করছিলাম। তাহলে আমাদের UN থেকে যদি আমরা UM বাদ দেই, UN থেকে আমরা যদি বাদ দেই UM, সেটাই কি আমাদের এখানে ক্যাপিটাল এইচ না? হ্যাঁ, সেটাই কিন্তু আমাদের এখানে ক্যাপিটাল এইচ। তাহলে আমরা কি করব? UN থেকে বাদ দিব UH। তাহলে এখানের যে ভ্যালুটা, এটা মান হবে √1 মাইনাস 0.2 হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমার 0.979 মিটার। এবং UM হচ্ছে তোমার, UM এর যে ভ্যালুটা সেটা হচ্ছে √1 মাইনাস 0.3 স্কোয়ার। সো 0.3 স্কোয়ার, এবং এটা আসতেছে আমাদের 0.953 বা 954 মিটার আমরা লিখতে পারি। তাহলে দুইটা থেকে যদি আমরা বিয়োগ দিই, তাহলে আমাদের এইচ এর মান এখন বের হয়ে যাবে। তাহলে আমাদের যে এইচ, সেটা হবে 0.979 মাইনাস 0.954। তাহলে 0.979 থেকে বাদ দিয়ে যদি 0.954, তাহলে আমাদের ভ্যালু বের হবে 0.025। তার মানে আমাদের এইচ এর মান কিন্তু বের হয়ে গেছে। তাহলে বি বিন্দুর আমাদের যে ভ্যালোসিটি ভি অফ বি, সেটা হবে √2 ইন্টু 9.8 ইন্টু 0.025। তাহলে অ্যান্সার ইন্টু 2 ইন্টু 9.8, এটা করলে রেজাল্ট দেখবে প্রায় 0.7 মিটার পার সেকেন্ড ইনভার্সের কাছাকাছি আসতেছে। তাহলে এখন যদি এই বি বিন্দুর গতিশক্তি বের করো, EK অফ বি হাফ অফ এম ভিভি স্কোয়ার। বাকিটা তো ইজি। তাহলে এটার স্কোয়ার ইন্টু ভর হচ্ছে তোমার, ভর কত যায়? 30 গ্রাম ভর। তাহলে এটাকে কেজিতে নিলে 0.03 ইন্টু 0.5, তাহলে 7.35 ইন্টু 10⁻³ জুল গতিশক্তি তোমার বি পয়েন্টে। এবং সি পয়েন্টের ক্ষেত্রে আমরা একটু আগেই মনে আছে আমরা ধরছিলাম সি পয়েন্টে তোমার ভূমিটা বা ভূমির লেভেল বা সাম্যাবস্থাটা সি পয়েন্টে। সাম্যাবস্থাটা সি পয়েন্টে ধরার আরেকটা বেনিফিট হচ্ছে যে তুমি সি পয়েন্টে বলতে পারো তোমার যে বিভব শক্তি সেটা কত? 0। তাহলে সি পয়েন্টের বিভব শক্তি যেহেতু 0, তার মানে সি পয়েন্টে যে তোমার সমগ্র শক্তিটা, সেটা তোমার কোন ধরনের শক্তিতে কনভার্ট হবে? গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে প্রতিটা পজিশনে টোটাল শক্তি তো সংরক্ষণ থাকে, এটা তো আমরা জানি। ঠিক সিমিলারলি এ পয়েন্টে শুধুমাত্র গতিশক্তি আছে, কোনো এ পয়েন্টে শুধুমাত্র বিভব শক্তি আছে, কোনো গতিশক্তি নাই। এবং আমাদের যেই সি পয়েন্টও শুধুমাত্র গতিশক্তি আছে, কোনো বিভব শক্তি নাই। তাহলে এ পয়েন্টে যেই গতিশক্তি,
সেটাই কি আমরা কি বলতে পারি আমাদের এ পয়েন্টের যে বিভব শক্তি সেটাকে কি আমরা সি পয়েন্টের গতিশক্তি বলতে পারি না? অবশ্যই সেটাই বলা যায়। তার মানে আমাদের ইকে অফ সি সেটা হবে আমাদের কি ই পি অফ এ পয়েন্টের যে বিভব শক্তি সেটা আমরা বের করছিলাম গতে, সেটা হচ্ছে 0.0135 জুল। অর্থাৎ ক্লিয়ারলি এখানে দেখতেই পাইতেছো যে আমাদের যে ইপি অফ ইকে অফ বি ইজ ডাজেন্ট ইকুয়ালস টু ইকে অফ সি। তাহলে বি বিন্দু এবং সি বিন্দু যে গতিশক্তি সেটাকে অর্ধেক, আচ্ছা আমাদের তো সমান হবে কিনা সেটা জিজ্ঞেস করে নাই, অর্ধেক কিনা সেটা জানতে চাইছে। তাহলে 0.135কে যদি আমরা অর্ধেক করি, অথবা আরেকটা কাজ করি, ইকে অফ বিটা এটাকে আমরা ডাবল করে দেখি কত আসে। এটাকে যদি আমরা ডাবল করি 0.0147 জুল আসে, বাট আমার তো এখানে কত আছে 0.0135, তাহলে এটা কিন্তু এটা ডাবল হবে না। দুই বন্ধু মিলে সমুদ্রের 200 মিটার গভীরে যেতে চায়। এখন প্রথম বন্ধু বলল যে 144 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি 144 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি একটা বেলুনকে সমুদ্রের তলদেশে তুমি যদি নিয়ে যাও, তাহলে যদি আয়তন 1/3 হয় তবেই কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছায় যাবে। তাহলে প্রথম বন্ধু জিনিসটা এরকমভাবে বলছে, ধরো একটা সমুদ্র আছে, সেই সমুদ্রের গভীরতা 200 মিটার। এখন ধরো সমুদ্রের গভীরতা 200 মিটার নাও হতে পারে। ধরো সমুদ্রের গভীরতাটা আমরা এখন এজিউম করে নিই, আমরা জানি না সমুদ্রের গভীরতা কত। ওকে, ধরো সমুদ্রের গভীরতা জানি না। আমাদের প্রথম বলতে বলছে যে তুমি যখন পৃষ্ঠে একটা বেলুনে অক্সিজেন গ্যাস যখন ভর্তি করবা, তখন তার ভলিউম যখন ভি হবে, তুমি যতই এই বেলুনটাকে পানির নিচে নিতে থাকবা তার আয়তন ক্রমশ হ্রাস পাবে। কারণ কি? কারণ প্রেশার বাড়তে থাকবে। সো প্রেশার বাড়লে তো আয়তন অবভিয়াসলি হ্রাসই পাবে না। সো আয়তন যখন হ্রাস পাইতে পাইতে V/3 হবে, তখন তুমি যতটুকু গভীরতায় যাইলে V/3 পাবা, সেই গভীরতাটাই তোমার অ্যাকচুয়াল যে 200 মিটার গভীরতা সেটা হবে। তোমার এটা দাবি করছে কি প্রথম বন্ধু, বাট আমরা জানি না সেটা হবে কি না, বাট সেটা তো পরের বিষয়। এখন আমাকে বলা আছে সমুদ্র পৃষ্ঠের যে বায়ুচাপ সমুদ্র পৃষ্ঠের যে চাপ সেটা তোমার বায়ুচাপের সমান, এবং টেম্পারেচার দেওয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের পৃষ্ঠে, বাট সমুদ্রের তলদেশের টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পানির যে ঘনত্ব সেটা দেওয়া আছে 1025 কেজি পার মিটার কিউব, এবং জি এর মান আর এর মান দেওয়া আছে। আমাকে গ নম্বরে বের করতে বলছে যে সমুদ্র পৃষ্ঠে অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। সো আমরা জানি গ্যাসের গতিশক্তির ইকুয়েশন হচ্ছে 3/2 nRT। সো সমুদ্র পৃষ্ঠের জন্য টেম্পারেচার যেহেতু 27 ডিগ্রি সেলসিয়াস অথবা 300 কেলভিন, তাহলে টি এর মান আমরা 300 ইনপুট দেব, আর এর মান আমরা ইনপুট দেব 8.314, এবং আমাদের যে মূল সংখ্যা সেটা হবে 144 গ্রাম ডিভাইডেড বাই 32 গ্রাম। সো অক্সিজেনকে যে ভরকে আণবিক ভর দ্বারা ভাগ দিলে মূল সংখ্যা বের হয়ে যায়। সো সবগুলা ভ্যালু ইনপুট দিলেই আমাদের অক্সিজেন গ্যাসের গতিশক্তি বের হয়ে যাবে। সো খেয়াল করা আরেকটা জিনিস, যে গ্যাসের গতিশক্তি নির্ণয়ের যে প্রবলেমগুলা, এগুলোতে অনেকের অনেক সমস্যা হয়। প্রশ্নকে তোমার ভালোভাবে মনে রাখতে হবে, প্রশ্নে তোমাকে কোন জিনিসটা বের করতে বলছে। অনেক সময় তোমাকে বলবে যে মোট গতিশক্তি বের করো, বা মোট শক্তি বের করো, বা প্রতিটা অণুর গড় গতিশক্তি বের করো। সবগুলোর জন্য কিন্তু আমাদের যে ইকুয়েশন সেটা কিন্তু ভিন্ন হয়। যখন তোমাকে বলবে মোট গতিশক্তি, অর্থাৎ তার যত প্রকারের শক্তি সম্ভব, টোটাল শক্তি যখন যোগফল বলবে, তখন তুমি F/2 KT ইউজ করবা, F/2 nRT। অর্থাৎ তখন তার ডিগ্রি অফ ফ্রিডমটা ইউজ করতে হয় আমাদের, বা স্বাধীনতার মাত্রা যেটাই বলি না কেন, স্বাধীনতার মাত্রাটা ইউজ করতে হবে যদি তোমার মোট শক্তি বলে। বাট শুধু গতিশক্তি বললে আমরা এখানে ধরেই নিব তার ব্যাগের কারণে যে গতিশক্তিটা আসছে সেই গতিশক্তিটা, এবং সেটার ইকুয়েশন হচ্ছে 3/2 nRT। ওকে, ঘ নম্বরে আমাকে তাপমাত্রার পরিবর্তন বিবেচনা করে প্রথম বন্ধুর হিসাব অনুযায়ী প্রত্যাশিত সমুদ্র গভীরতায় যেতে পারবে কিনা। তাহলে প্রথম বন্ধু যে প্রত্যাশা করলো যে যখন ভলিউম 1/3 হয়ে যাবে তখন 200 মিটার গভীরতা আমরা পৌঁছে যাব, তাহলে তার অ্যাজাম্পশনটা ঠিক কিনা সেটা আমরা যাচাই করব। তাহলে যেহেতু অ্যাজাম্পশনটা ঠিক কিনা যাচাই করব, তাহলে আমরা প্রথমত ধরে নিলাম যে তার হাইটটা কত সেটা আমরা জানি না, যে কত মিটার গভীরতা নিলে তার আয়তন V/3 হয়। তাহলে দুইটা কেস না, সমুদ্র পৃষ্ঠের জন্য আমাদের যেই প্রেশার, সেই প্রেশারটা হচ্ছে 10⁵ প্যাসকেল,
অর্থাৎ যে বায়ুর যে নর্মাল চাপ থাকে 1 অ্যাটমসফিয়ার সেটা। এবং সমুদ্র পৃষ্ঠের তার যে আয়তন সেটাকে আমরা ভি ধরলাম। সমুদ্র পৃষ্ঠের টেম্পারেচার দেওয়া আছে কত, 300 কেলভিন। এবং সমুদ্রের তলদেশে তোমার চাপ হবে সমুদ্রের পৃষ্ঠের চাপের সাথে পানির যেই এক্সট্রা চাপ থাকবে এইচ রো জি সেটা সহ অ্যাড হবে। এবং V2 হবে ক্যাপিটাল ভি, এবং T2 হবে তোমার, সরি V2 হচ্ছে ক্যাপিটাল V/3, কারণ নিচে আসলে ভলিউম V/3 হবে। এবং নিচে টেম্পারেচার হচ্ছে তোমার 15 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে 288 কেলভিন। তাহলে আমরা যেহেতু এখানে আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি P1 V1 T1 = P2 V2 T2। সো এই দুইটা ইকুয়েশন বসায়া আমাদের এখানে যেহেতু শুধুমাত্র ভেরিয়েবল হচ্ছে এইচ, রো এর মান আমরা জানি, জি এর মান আমরা জানি, তাহলে আমাদের এইচ এর মান বের করে দেখব সেটা প্রত্যাশিত যে গভীরতা 200 মিটার সেটার সমান হয় কি না। ওকে, সো ক নম্বরে প্রথমে খেয়াল করো, আমাদের গতিশক্তি বের করলাম, তার 3/2 nRT বের হলো এত জুল। এবং পৃষ্ঠে আয়তন এবং গভীরতায় আয়তন, চাপ, তাপমাত্রা সেগুলোকে আমরা লিখে নিলাম। এবং আমরা আদর্শ গ্যাসের যে গতিসূত্র, আদর্শ গ্যাসের যে সূত্রগুলা P1 V1/T1 = P2 V2 T2 সেটা ইউজ করলাম এখানে, কারণ এখানে প্রেসার, ভলিউম, টেম্পারেচার সবগুলোই কি এখানে ভেরিয়েবল। সো এই দুইটা থেকে তুমি যদি কাটাকাটি করে শুধুমাত্র এইচ এর মানটা বের করো, সেটার মান দেখবা 28.67 মিটার আসে। সো 28.67 মিটার আসা মানে কি, তোমার প্রত্যাশিত যে ভ্যালু 200 মিটার সেটার কম। তার মানে সে যে একটু আগে অ্যাজাম্পশন নিতেছিল যে ভলিউম V/3 হইতে তোমার 200 মিটারে নিচে নেমে যেতে হবে বা 200 মিটার গভীরতায় চলে যাবা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি না। ভলিউম V3 হবে তুমি যখন পৃষ্ঠ থেকে 28.67 মিটার গভীরতায় নামবা তখনই হয়ে যাবে। একজন গবেষক ঢাকা এবং গাইবান্ধায় স্থাপিত দুইটা শুষ্ক এবং আর্দ্র বাল্ব থার্মোমিটারের জন্য নিচের তথ্যগুলো সংগ্রহ করছেন। সো তিনি, এবং নিচে তোমার ইনফরমেশনগুলো দেওয়া আছে, এবং একেবারে নিচে তোমার বিভিন্ন টেম্পারেচারে তোমার সম্পৃক্ত বাষ্পচাপের মান কেমন সেগুলো কিন্তু দেওয়া আছে। আমাকে গ নম্বরে জিজ্ঞেস করছে উদ্দীপক অনুযায়ী ঢাকার শিশিরাঙ্ক বের করতে হবে। সো ঢাকার শিশিরাঙ্ক বের করার জন্যে আমরা একটা কাজ করি, ঢাকার যে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্ট আছে সেটাকে আমরা কি ধরি, θ1, আর্দ্র বাল্ব থার্মোমিটারের পার্টটাকে আমরা ধরি θ2, এবং গ্লেসিয়ারের ধ্রুবককে আমরা জি ধরবো। তাহলে শিশিরাঙ্কের যে ইকুয়েশন θc বা θd যেটাই লিখি না কেন আমরা, সেটার ইকুয়েশনটা হচ্ছে θ1 - θ2 ইন্টু জি। সো এইখানে সব ঢাকার জন্য সবগুলা ইনফরমেশনই দেওয়া আছে, তাহলে সেটার জন্য আমরা ঢাকার শিশিরাঙ্ক বের করব। বাট ঘ নম্বরে আমাকে বলছে উদ্দীপকের তথ্য মতে কোন স্থানে ভেজা কাপড় দ্রুত শুকাবে। সো ভেজা কাপড় দ্রুত শুকানোর কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি, ভেজা কাপড় মানে কি, তোমার কাপড়ের ভিতরে পানি আছে, পানির অণু আছে। এখন কাপড়ের ভিতর থেকে যখন পানির অণুগুলা বাইরে বাষ্পীভূত হয়ে চলে যাবে, বা কাপড়ের ভিতর থেকে যখন তোমার বাষ্পটা পরিবেশে যখন চলে আসবে, তখনই আমরা কি বলবো যে কাপড়টা শুকিয়ে গেছে বা কাপড়ে আর কোনো পানির কণা নাই। তাহলে বাইরে যদি তোমার পরিবেশে সেই কাপড় থেকে আসা যে বাষ্পগুলা সেগুলো ধরার মতো যদি এনাফ পরিমাণ জায়গা না থাকে, তাহলে কি কাপড় থেকে এত দ্রুত পানিগুলো বের হতে পারবে? তখন কিন্তু পারবে না। তাহলে আমাকে বের করতে হবে যে আমার যে পরিবেশটা আছে সেখানে কাপড় থেকে বের হওয়া পানিগুলা নেওয়ার মতো ধারণ ক্ষমতা কতটুকু অবশিষ্ট আছে, দ্যাট ইজ রিলেটিভ হিউমিডিটি বের করতে হবে যে কোনটা রিলেটিভ হিউমিডিটি বেশি। যেটা রিলেটিভ হিউমিডিটি বেশি তার মানে কি, সেখানে তোমার বায়ু অলরেডি আগে থেকে সম্পৃক্ত হওয়া অবস্থায় আছে, তার মানে যতটুকু ক্যাপাসিটি আছে তোমার ওই স্থানের বায়ুতে সেটার ম্যাক্সিমামই তোমার এখানে ফিল হয়ে আছে পরিবেশের বায়ু দিয়ে, পরিবেশের বাষ্প দিয়ে। তাহলে কাপড় থেকে আর বাষ্প ওইখানে যাওয়ার মতো আর কিন্তু জায়গা রইল না। তাহলে আপেক্ষিক আর্দ্রতা যত বেশি কাপড় শুকাতে তত দেরি হবে। তাহলে দুই অবস্থানের আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন, এক হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আরেকটা হচ্ছে কি তোমার বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ। এখন ঢাকা এবং গাইবান্ধা দুইটার জন্য বায়ুর তাপমাত্রা হচ্ছে 30.4 এবং 33.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দুইটা টেম্পারেচারে আমরা যখন সম্পৃক্ত বাষ্পচাপ বের করব সেটা আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে ইউজ করে বের করতে হবে। তাহলে 30.4-এর কিন্তু কোনো ভ্যালু এখানে দেওয়া নাই, 33.6-এরও কিন্তু দেওয়া নাই, বাট 30.4-এর কাছাকাছি একটা ভ্যালুর দেওয়া আছে, 33.6 এটারও কাছাকাছি একটা ভ্যালু দেওয়া আছে। তাহলে 30 এবং 33 এই দুইটা ডিগ্রি সেলসিয়াসের যে সম্পৃক্ত বাষ্পচাপ
সেই বাষ্পচাপের চেয়েও কিন্তু একটু বেশি হবে 30.4 এর বাষ্পচাপ। এটা তো বুঝতেই পারতেছো, কারণ তুমি যদি টেম্পারেচারের সাথে বাষ্পচাপের যদি একটা গ্রাফ আঁকো, যে উপরে তোমার বাষ্পচাপের মান, এখানে যদি টেম্পারেচারের গ্রাফটা আঁকো, টেম্পারেচার গ্রাফটা কিন্তু অলমোস্ট একটা স্ট্রেট লাইনের মতো আসে। অলমোস্ট বলতেছি কারণ সব জায়গায় স্ট্রেট লাইন না, কিন্তু তুমি যদি ছোট্ট দুইটা অংশ কাটো, ধরো এখান থেকে এখান পর্যন্ত অংশ দুইটা নিলা, সেই দুইটা অংশের জন্য কিন্তু তোমার এই যে লাইনটা দেখতে প্রায় একটা স্ট্রেট লাইনের মতো আচরণ করবে। তাহলে একটা স্ট্রেট লাইনের জন্য তুমি যেরকম দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য ইন্টারপোলেশন করতে পারো, তাহলে এখানে স্ট্রেট লাইনের জন্য সেই কাজটাই তুমি করতে পারবা। এখন ছোট্ট একটা অংশ নেওয়ার মানে কি? ছোট্ট একটা অংশ নেওয়ার মানে হচ্ছে টেম্পারেচার এক্সিসে তুমি এমন দুইটা পয়েন্ট নেবা যে দুইটা পয়েন্ট খুবই কাছাকাছি। তাহলে সেই দুইটা কাছাকাছি পয়েন্টের জন্য একটা লিনিয়ার ফরমেশন কিন্তু পাও, একটা লিনিয়ার কিন্তু সম্পর্ক পাও তোমার বাষ্পচাপের। তার মানে তুমি 30°C জন্য যে বাষ্পচাপটা পাইছো সেটা তো লিখবাই, তার সাথে যে বাকি যে 0.4°C জন্য বের করবা সেটা তুমি 30 এবং 31 এই দুইটা টেম্পারেচার ইউজ করেই কিন্তু তোমার বের করতে হবে। তুমি কিন্তু 17 এবং 18-র জন্য বের করলে হবে না, কারণ যখন 17-18 ছিল তখন টেম্পারেচারের যে ইনক্রিজটা বা তোমার বাষ্পচাপের যে ইনক্রিজটা সেটা কিন্তু 30-31-এ যে ইনক্রিজটা সেটার মতো হবে না। কারণ আমি আগেই বলছিলাম তোমার বাষ্পচাপের সাথে টেম্পারেচার এটার যে তোমার গ্রাফ হবে সেটা দেখতে অলমোস্ট লিনিয়ার বাট কমপ্লিটলি লিনিয়ার না। তোমার লিনিয়ার তখনই হবে যখন তুমি ছোট্ট ছোট্ট দুইটা ব্যবধান নিবা। এই কারণেই আমরা এখানে পাশাপাশি দুইটা টেম্পারেচার থেকে বিয়োগ করে আমাদের কাঙ্ক্ষিত দশমিকের রেজাল্টের যে বাষ্পচাপ সেটা বের করার চেষ্টা করি। তাহলে 31°C যে বাষ্পচাপ সেটা থেকে তুমি যদি 30°C বাষ্পচাপ বিয়োগ দাও তাহলে কয় ডিগ্রির জন্য বাষ্পচাপ পাবা? 1 ডিগ্রির জন্য বাষ্পচাপ পাবা না? তাহলে 1°C জন্য বাষ্পচাপ যা পাবা তার সাথে যদি 0.4°C গুণ দাও তাহলে তো 0.4 এর বাষ্পচাপ পেয়ে যাবা। তাহলে 30°C বাষ্পচাপ যত, সেটার সাথে যদি 0.4°C বাষ্পচাপ যোগ করি তাহলে আমাদের কি 30.4 এর বাষ্পচাপটা বের হয়ে যাবে আমাদের। সো হুবহু এই কনসেপ্টটাই আমরা সবগুলা টেম্পারেচারের জন্য বের করব। তাহলে পরিবেশের টেম্পারেচার 30.4 এবং 33.6 সেটার জন্য তো এরকমভাবে বের করবই। আবার দুইটার শিশিরাঙ্কের আমাদের সম্পৃক্ত বাষ্পচাপও কিন্তু প্রয়োজন। তাহলে শিশিরাঙ্ক ঢাকারটা কিন্তু আমরা বের করে ফেলছি এটা। সিমিলারলি আমরা গাইবান্ধার জন্যও কিন্তু বের করতে পারবো, কারণ গাইবান্ধার জন্য সবগুলো ইনফরমেশন দেওয়া আছে এবং সেই যে টেম্পারেচারটা হবে সেই টেম্পারেচারের জন্যও আমরা ঠিক সিমিলারলি এখানে ডাটাগুলো ইউজ করে সম্পৃক্ত বাষ্পচাপ বের করব। সো গ নাম্বারটা যদি খেয়াল করো, এটা ঢাকার শিশিরাঙ্ক বের করার ম্যাথ ছিল। সো ঢাকার শিশিরাঙ্ক বের হয়েছে 17.2। তাহলে ঢাকার পরিবেশের টেম্পারেচার 30.4, সেটার জন্য সম্পৃক্ত বাষ্পচাপ দাঁড়াইলো এত এবং শিশিরাঙ্কের সম্পৃক্ত চাপ সেটা দাঁড়াইলো এত। তাহলে ঢাকার জন্য যেই আপেক্ষিক আর্দ্রতা সেটা আমাদের 45.21% হয়। এবং গাইবান্ধার জন্য প্রথমে আমাকে বের করে নিতে হবে যে আমার গাইবান্ধার পরিবেশের তাপমাত্রা 33.6°C, বাষ্পচাপ কত সেটা আমরা বের করলাম, এবং গাইবান্ধার শিশিরাঙ্ক সেটা আমরা জানি না, তো সেটা একটু প্রথমে আমরা বের করে নেব ওই যে গতে যেরকমভাবে বের করেছিলাম ঢাকার জন্য সেই ইকুয়েশন দিয়েই হুবহু 22.26°C। তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত চাপ বাষ্পচাপের জন্য 22°C সাথে 0.26°C চাপ অ্যাড করবা, ফলে এটার যদি আপেক্ষিক আর্দ্রতা বের করো গাইবান্ধার, তাহলে সেটার আপেক্ষিক আর্দ্রতা হবে 51.63%। তার মানে গাইবান্ধার আপেক্ষিক আর্দ্রতা যেহেতু ঢাকার তুলনায় বেশি, তাহলে কাপড় তোমার দেরিতে শুকাবে গাইবান্ধায়। বাট প্রশ্ন জিজ্ঞেস করছে কোথায় দ্রুত শুকাবে, তাহলে দ্রুত শুকাবে কোথায়? ঢাকায়। তিনটা ভেক্টর তোমাকে দেওয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর এবং ভি ভেক্টর, এবং তিনটা ভেক্টরের তাদের IJK ফর্মেটে অর্থাৎ আয়তাকার একক ভেক্টর ফর্ম দেওয়া আছে। আমাকে গ নাম্বারে বলছে 1, -1, 1 বিন্দুতে ভেক্টর ক্ষেত্র ভি এর ডাইভারজেন্স নির্ণয় করো। সো আমরা জানি আমরা ডাইভারজেন্স এবং কার্ল এই জিনিসগুলো একটা ভেক্টর ফিল্ডকে করতে পারি। তাহলে একটা ভেক্টর ফিল্ডকে যখন আমাদের ডাইভারজেন্স করব, সেটার যে ইনার মিনিং সেটা হচ্ছে তোমার ন্যাবলা যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের সাথে তোমার মূল যে ভেক্টর সেই ভেক্টরের ডট প্রোডাক্ট করা। তাহলে ন্যাবলা ভেক্টর, সেই ন্যাবলা ভেক্টরকে আমরা আশা করে চিনি। ন্যাবলা ভেক্টরের ফর্মটা হচ্ছে del del xi প্লাস del del yj প্লাস del del z অফ k ক্যাপ।
তাহলে এই ন্যাভলা ভেক্টরের সাথে যখন ভি ভেক্টর ডট প্রোডাক্ট করবা, আমরা জানি আই জে কে ফরম্যাটে ডট প্রোডাক্ট করতে হইলে আমাদের শুধুমাত্র আই এর সহগের সাথে আই এর সহগের গুণফল এবং সবগুলো সহগের গুণফলকে যোগ করলেই হয়ে যায়। তাহলে এটা যখন তুমি করবা, তাহলে তোমাকে প্রথমে ডেল ডেল এক্স অফ তোমার যে ভি ভেক্টর আছে তার এক্সের আই এর সহগ প্লাস ডেল ডেল ওয়াই অফ ভি এর যে ওয়াই এর আছে সে ওয়াই এর সহগ, তারপর ডেল ডেল জেড অফ তোমার বি ভেক্টরের কে এর যে সহগ আছে সে কে এর সহগ ভি জেড, সেটাকে তোমার অন্তরীকরণ করতে হবে। সো করে আমরা যেই ফাইনাল রেজাল্টটা পাবো সেই রেজাল্টে এক্স ওয়াই জেড যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলে -1 -1 1 1 -1 1 এক্স ওয়াই জেড এই স্থানাঙ্কগুলো ইনপুট দিয়ে আমাদের ওই বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করতে হবে। ওকে, ঘ নম্বরে বলছে এ একটা ভেক্টর, এই ভেক্টরটা কোনো বৃত্তের ব্যাস যখন নির্দেশ করবে তাহলে বি ভেক্টর বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক নির্দেশ করবে কি না। সো আমি একটু চিত্রের মাধ্যমে জিনিসটাকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তের ধরো কেন্দ্র হচ্ছে এইটা, তাহলে কেন্দ্র দিয়ে তুমি যদি একটা রেখা টানো যেটা তোমার পরিধিকে টাচ করে, তাহলে এই যে রেখাটা সেটাকে কি বলবা, একটা ব্যাস। তাহলে এই যে ব্যাসটা এটা ধরো যে কোনো র্যান্ডম পজিশনতে আমরা আঁকলাম, তাহলে এই ব্যাসটা ধরো আমি বললাম এটা হচ্ছে এ ভেক্টর। ওকে, তো এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এখন বি আরেকটা ভেক্টর আছে, ওই ভেক্টরটা তোমার পরিধির উপরে অবস্থান করে, সেটা তোমার ওই যে বি ভেক্টরটা সেটা তোমার বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক নির্দেশ করবে কি না। তার মানে বি ভেক্টরটা কি তোমার পরিধিকে টাচ করে যাবে, নাকি পরিধিকে ছেদ করবে না, নাকি পরিধির উপরে স্পর্শক হয়ে যাবে। সো ছেদ করবে না নাকি স্পর্শক হয়ে যাবে, সেই জিনিসটাই তোমার চেক করতে হবে। এখন বি ভেক্টরটাকে তোমার যদি স্পর্শক হইতে হয় সেটার তো অনেকগুলো শর্ত আছে না। ধরো এখানেও হইতে পারে বি ভেক্টরটা, সো এখানে হইলেও তো বি ভেক্টরটা একটা স্পর্শক হবে না। ধর বি ভেক্টরটা এখানে, তাও সে একটা স্পর্শক। বি ভেক্টরটা যখন এখানে থাকবে তখনও সে একটা স্পর্শক। আবার বি ভেক্টরটা যখন এখানে থাকবে তখনও কিন্তু সে একটা স্পর্শক। সো অনেকগুলো স্পর্শক তো হইতে পারে, বি ভেক্টরের পজিশন তো যে কোনো জায়গায় হইতে পারে। তাহলে আমরা স্পর্শকটা আমরা ডিটারমাইন করবো কীভাবে, সে স্পর্শক হবে কি না। সো এরকমভাবে কনক্রিট যে কোনো র্যান্ডম পজিশনে যদি স্পর্শকটা হয় তাহলে কিন্তু আমাদের এখানে ইনফরমেশনগুলো দিয়ে আমরা কিন্তু সেটা বের করতে পারবো না। আমাদের স্পর্শক হইতে হলে দুইটা জিনিস মানতে হয়। একটা হচ্ছে তোমার কেন্দ্র থেকে স্পর্শবিন্দু যেখানে স্পর্শ করবে সেটার যে দূরত্ব, এবং এই কেন্দ্র থেকে তোমার এই স্পর্শক যে রেখাটা আছে সেই রেখার যে মধ্যে লম্ব দূরত্ব, সেই দুটো দূরত্ব সমান হইতে হয়। এই জিনিসটা আমাদের ম্যাথে থাকে যে আমরা যখন একটা বৃত্তের স্পর্শক ডিটারমাইন করার চেষ্টা করি তাহলে সেই স্পর্শকটা আমার যে কেন্দ্র আছে বৃত্তের সেই কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব থাকে সেই লম্ব দূরত্বটা অ্যাকচুয়ালি তোমার ব্যাসার্ধের সমান হয়। এটা থেকে একটা শর্ত। আরেকটা শর্ত আছে এটাকে স্পর্শক বলানো, সেই শর্তটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি স্পর্শকের শর্ত না, বাট স্পর্শক যখনই হবে সেই শর্তটা অটোমেটিকই মেনে যায়। তোমার সেই শর্তটা হচ্ছে যখন একটা সরল রেখা একটা স্পর্শক হবে, সেই স্পর্শকের সাথে যখন তুমি এই ব্যাসার্ধটা অ্যাড করবা, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে তোমার সেই স্পর্শবিন্দুর দূরত্ব যখন অ্যাড করবা, তখন সেই ব্যাসার্ধের সাথে তোমার এই যে যে স্পর্শ রেখাটা আছে সেটার মধ্যেকার কোণ হয়ে যাবে তোমার 90 ডিগ্রি। তাহলে যখন তোমার বি ভেক্টরটা এটা হবে এবং এ ভেক্টরটা হবে তোমার ব্যাস, তখনই কিন্তু এটা স্পর্শক হয়ে যাবে, সেটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে আমরা এখন একটা কাজ করি, এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট প্রোডাক্ট করে দেখি যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করলে যদি তাদের মধ্যকার কোণ হয় 90 ডিগ্রি, তখন আমরা জানি তাদের যে ডট প্রোডাক্টের মান সেটা কত হবে, 0 হবে। তাহলে সেই জিনিসটা প্রুফ করে দেখি আমরা এখন যে 0 হয় কিনা অ্যাকচুয়ালি। তাহলে যেহেতু দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট করব, আমরা জানি ডট প্রোডাক্ট করার জন্য আই জে কে এর সহগগুলার গুণফল করে যোগ করতে হয়। তাহলে এ বি এর আই এর সহগ যোগ করলে হবে 36, জে এর সহগ গুণ করলে হবে তোমার -6, কে এর সহগ গুণ করলে হবে -30। তার মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট প্রোডাক্টের মান কত ডিগ্রি, 0 ডিগ্রি না। তাহলে তোমার থিটার মান কত ডিগ্রি হবে, থিটার মান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি না যে অঙ্কিত যে স্পর্শকটা সেটা তোমার বৃত্তের পরিধির উপর অবস্থান করে, বা বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক নির্দেশ করবে আমার ভি ভেক্টরটা। বোঝা গেল কীভাবে করতে হবে এটা? আচ্ছা, সো এখান থেকে যদি কেউ অ্যান্সার মিলাইতে চাও মিলাই নিতে পারো। 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগ সম্পন্ন একটা ট্রেন
656 মিটার ব্যাসের একটি রেল লাইনে বাঁক নেওয়ার সময় বগিসহ উল্টে যায়। সো বগিসহ উল্টে যায় মানে কি, তার যেই যাত্রাপথটা সেটা সেফ ছিল না। তাহলে ওই স্থানে রেল লাইনের দুইটা পাতের মধ্যকার দূরত্ব ছিল 1 মিটার এবং ভেতরের পাত থেকে বাইরের পাত ছিল 7 সেন্টিমিটার। আমাকে গতে বের করতে বলছে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। যেহেতু সে এই ভেলোসিটি নিয়ে যে রেল লাইনটা বাঁক নেওয়ার সময় বগিটা উল্টে গেছে, তাহলে এটা অ্যাকচুয়ালি তোমার সেফেস্ট ভ্যালু না। সো নো সেফেস্ট। সো সেফেস্ট ভ্যালু যদি না থাকে, সেই সেফেস্ট ভ্যালু না হইলে কিন্তু আমরা সেটা দিয়ে ব্যাংকিং কোণ বের করতে পারি না। ঠিক আছে, তার মানে এই ভেলোসিটি ব্যাংকিং কোণে ইউজ হবে না। আমাকে তাহলে কি করতে হবে, রেল লাইনের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে একটা রেল লাইন যখন আমরা তৈরি করব সেটার ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তটা একটু উঁচু করব। সো একটু ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত যে উঁচু করব, কতটুকু উঁচু করব সেটা প্রশ্নে বলা আছে আমায়, যে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার উঁচু করব আমরা। তাহলে এই উচ্চতার মানটা হচ্ছে 7 সেন্টিমিটার এবং পাতদ্বয়ের এবং রেল লাইনের পাত দুইটার মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার। পাতদ্বয় মানে কি, এই যে এই দুইটা হচ্ছে পাত, তাহলে পাতদ্বয়ের মাঝখানে দূরত্ব হচ্ছে তাদের মাঝখানে যে লম্ব দূরত্ব সেটা, তাহলে এটা হচ্ছে 1 মিটার। তাহলে এই বাইরের পাতের সাথে ভিতরের পাতের যে অ্যাঙ্গেলটা থাকে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি কি, ব্যাংকিং কোণ। তাহলে এখান থেকে তুমি যদি থিটার মানটা বের করতে চাও, ব্যাংকিং কোণটা নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে লম্ব এবং ভূমি নিয়ে কাজ করতে হবে। লম্ব ভূমি নিয়ে কাজ করে জানি আমরা ট্যান থিটা, তাহলে ট্যান থিটা হবে 0.07 ডিভাইড বাই 1। তাহলে সেখান থেকে তুমি থিটার মান বের করতে পারো যে তোমার ব্যাংকিং কোণের মান কত ডিগ্রি হয়। ওকে, ঘ নম্বরে বলছে উদ্দীপকের ট্রেনের দুর্ঘটনা পড়ার কারণটা বিশ্লেষণ করতে হবে আমি। সো আমরা তো জানি যখন আমরা ব্যাংকিং কোণ নির্ণয় করি, সেই ব্যাংকিং কোণের যে থিটার মানটা, যখন একটা রাস্তা তৈরি করা হয় তার সাথে সাথে ব্যাংকিং কোণও ফিক্সড হয়ে যায়। তাহলে ব্যাংকিং কোণ ফিক্সড হয়ে গেলে সেটার সাথে যখন আমরা v²/rg এই ইকুয়েশনকে যখন আমরা ব্যাংকিং কোণের ইকুয়েশনের সাথে অ্যাড করি, সেটার মিনিং হচ্ছে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ব্যাংকিং কোণ রাস্তার ভিতরে তৈরি করা আছে, সেই ব্যাংকিং কোণে যদি কোনো একটা গাড়ি চালাইতে চাই, তাহলে সেই ব্যাংকিং কোণটা আমাকে হাইয়েস্ট কত ভেলোসিটি পর্যন্ত সেফ রাখতে পারবে। তাহলে আমাদের ভি এর একটা হাইয়েস্ট একটা ভ্যালু পাবো, যে আমি সেই রাস্তার ভিতরে ম্যাক্সিমাম কত ভেলোসিটিতে গাড়ি চালাইতে পারবো। তাহলে সে ভি ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, √tan θ ইন্টু আর ইন্টু জি, এটার যে গুণফল সেটা বের করে দেখতে হবে যে কত মিটার পার সেকেন্ড ইনভার্স আসে। আমরা যদি দেখতে পারি যে আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা আমার যে হাইয়েস্ট যেই বেগে সে যাইতেছে সেটা যে কম আসে, তার মানে কি, সে যেই গতিসীমাটা ম্যাক্সিমাম যেই অতিক্রান্ত যে গতিসীমা সেটার কি বেশি ভেলোসিটিতে যাইতেছিল, তাই সে অ্যাক্সিডেন্ট করছে। বাট সে যদি আমাদের ম্যাক্সিমাম যে লিমিটটা ছিল তার থেকে কমে যায়, তাহলে কি সে অ্যাক্সিডেন্ট করবে? করবে কিন্তু না। তাহলে আমাদের কি করতে হবে, এই ম্যাক্সিমাম ভেলোসিটিটাই বের করতে হবে এখানে। সো গতে আমাকে বলছে ব্যাংকিং কোণ বের করতে, এবং ব্যাংকিং কোণ বের করার জন্য আগেই বলছি আমি v²/rg এটা ইউজ করতে পারবো না। এটা আমরা তখনই ইউজ করতে পারি যখন আমরা বুঝতে পারি যে আমার এই যে ভেলোসিটিটা দেওয়া আছে প্রশ্নে, সেটা হচ্ছে তার যে হাইয়েস্ট ভেলোসিটি, অর্থাৎ সেই রাস্তার ভিতরে সে এই ভেলোসিটির বেশি ভেলোসিটি চালাতে পারবে না যদি অ্যাক্সিডেন্ট সে না ঘটাতে চায়। তাহলে যেহেতু সেটা দেওয়া না এখানে, আমরা তাহলে রাস্তার মেজারমেন্টগুলো থেকেই আমরা অ্যাকচুয়াল যে ব্যাংকিং কোণ সেটা আমরা পাবো, যে রাস্তাটার ব্যাংকিং কোণ 4.04 ডিগ্রি। তাহলে ঘ নম্বরে আমাকে বলছে যেই অ্যাক্সিডেন্টটা ঘটলো সেটার কারণ কি। সো অ্যাক্সিডেন্টটা ঘটার কারণ হচ্ছে তাকে যেই ভেলোসিটিতে ম্যাক্সিমাম চালানোর কথা তার চেয়ে বেশি বেগে চালাইছে নাকি কম বেগে চালাইছে সেটার মান। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদের ভি এর মান বের করতে হবে। ভি ইজ ইকুয়ালস টু tan θ ইন্টু rg। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, খেয়াল করছো? আমরা কিন্তু প্রশ্নের ভিতরে এই যে মানটা দেওয়া ছিল সেটা হচ্ছে ব্যাসের মান। সো রেল লাইনের বাঁকের ব্যাস দেওয়া আছে 656 মিটার, বাট এটাকে তোমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে না। সেটা 2 দিয়ে ভাগ দেওয়া মানে কি, এই রেজাল্টটা তোমার √2 দিয়ে ভাগ হবে। সো এই ভ্যালুটাও তোমার √2 দিয়ে ভাগ হবে। তাহলে 21.21কে 21.21 এটাকে যখন আমরা √2 দিয়ে ভাগ দেব, তখন আমাদের ভ্যালু হবে প্রায় 14.99 মিটার পার সেকেন্ড। এখন সে কত বেগে গেছে, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার এটাকে যদি আমরা কনভার্ট করে নিয়ে যাই মিটার পার সেকেন্ডে, তাহলে সেটা আমাদের দাঁড়ায় প্রায় 16.67 মিটার পার সেকেন্ড।
তাহলে তুমি হাইয়েস্ট যাইতে পারবা 14.99 মিটার পার সেকেন্ডে। তুমি তো চলে গেছো 16.67 মিটার পার সেকেন্ডে ট্রেনটাকে চালায়া। তাহলে তোমার চালানোর ভেলোসিটিটা বেশি না ম্যাক্সিমাম ভ্যালু থেকে? হ্যাঁ, তাহলে কি তোমার নিরাপদই থাকবে না হবে অ্যান্সার। ওকে, সো আমি যখন লিখতেছিলাম তখন আমি এই জিনিসটা খেয়াল করি নাই, বাট এই যে ভুল হয়ে গেছে। এই জিনিসটা তোমাদের পরীক্ষার হলো এই জিনিসটা তোমাদের সাথেও ঘটতে পারে যে ব্যাসের মান দেওয়া, বাট আমাকে ইউজ করতে হবে ব্যাসার্ধ, তাহলে 2 দিয়ে অবশ্য ভাগ দিয়ে নিতে হবে। ওকে, তাহলে ভি রিকোয়ারমেন্ট সেটা বেশি ভি অ্যাকচুয়ালের তুলনায়। আচ্ছা না, উল্টা লিখছি, ভি অ্যাকচুয়ালের মানটা বেশি রিকোয়ারমেন্টের তুলনায়। একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয় এবং দোলকটাকে তুমি এমন একটা উপগ্রহ নিয়ে গেছো যেই উপগ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4, ভর পৃথিবীর ভরের 1/50, 1/50 বা 1/50 গুণ, যেটাই মনে করতে পারো। পৃথিবীর ভর ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। আমাকে গতে বের করতে বলছে উপগ্রহের যে পৃষ্ঠে, সেই পৃষ্ঠে মধ্যাকর্ষণজনিত ত্বরণ কত। সো আমরা তো জানি মধ্যাকর্ষণজনিত ত্বরণের যে কোনো গ্রহের জন্য ইকুয়েশন সেম, সেটা হচ্ছে ওই গ্রহের জন্য মহাকর্ষ ধ্রুবক, বাট অ্যাকচুয়ালি মহাকর্ষ ধ্রুবক সব গ্রহের জন্য সেম, ইন্টু ক্যাপিটাল এম। সো ওই গ্রহের ভর পৃথিবীর ভরের 1/4 যেহেতু বলছে, তাহলে আমরা পৃথিবীর গ্রহটাকে ভরটাকে 1/4 লিখলাম ওই গ্রহের ভর, এবং ব্যাসার্ধ দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধের, আচ্ছা উল্টা লিখছি আমরা, গ্রহের ভর 1/50 আর ব্যাসার্ধ হচ্ছে 1/4, তাহলে আর ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার, এটা হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার। সো এখান থেকে তুমি একটা কাজ করতে পারো, জি এম ই ডিভাইড বাই আর ই স্কোয়ার, এটাকে এক পাশে রেখে 16/50 ওইটাকে আরেক পাশে রাখতে পারি। তাহলে এই যে মানটা, সেই মানটা হচ্ছে আমাদের পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটার ইকুয়েশন। তাহলে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটা 16/50 যেই ত্বরণ, সেটা তোমার হবে ওই উপগ্রহের পৃষ্ঠের মধ্যাকর্ষণজনিত ত্বরণ। ওকে, ঘ নাম্বারে কি বলছে, দোলকটার পৃথিবীর পৃষ্ঠের চেয়ে উপগ্রহের পৃষ্ঠে ধীরে চলবে। সো ধীরে চলা সাথে দোলকের কোন বৈশিষ্ট্যটা আছে যেটা আমরা বুঝতে পারি যে দোলকটাকে ধীরে চলতেছে নাকি আস্তে চলতেছে? তার দোলনকাল। সো দোলনকাল যখন বেশি হয় আমরা জানি তখনই কোনো একটা দোলক তোমার ধীরে চলে। সো আমরা দোলনকাল বের করে দেখব যে দুই অবস্থানে কোন জায়গায় দোলনকাল কম, কোন জায়গায় দোলনকাল বেশি। সো দোলনকালের ইকুয়েশন আমরা সবাই তো জানি, টি ইজ ইকুয়ালস টু 2π √L/g। সো 2π এবং L এই সবগুলোই তো কনস্ট্যান্ট একটা সরল দোলকের জন্য, কারণ তুমি যখন তাকে পৃথিবী থেকে অন্য একটা উপগ্রহ নিয়ে যাইতেছ, তুমি সরল দোলকের দৈর্ঘ্যের চেঞ্জ করতেছ না, তার অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়েছে বিধায় তার দোলনকালের চেঞ্জ হবে। তাহলে পৃথিবীর দোলনকাল ডিভাইডেড বাই ওই উপগ্রহের দোলনকাল, এটার অনুপাত যদি আমরা করি, সেটার জন্য আমরা জিকে এইভাবে লিখতে হবে, উপরে GX নিচে GE, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে একটু আগেই তো আমরা GX বের করলাম না, সেটাকে যখন আমরা GEর মান অর্থাৎ 9.8 দিয়ে যখন ভাগ দিব, তখনই আমরা বুঝতে পারবো যে কোনটা বড়, TE বড় নাকি TX বড়। ঠিক আছে, সো TA এবং TX এর ভিতরে সম্পর্কটা আমরা পাবো। তো সেই সম্পর্কের জন্য খেয়াল করো, আমরা TE পাইলাম TX এর 0.56 গুণ। তার মানে TEর মান পাইতে হলে TX এর মানের সাথে একের ছোট কোনো একটা ভ্যালু গুণ দিতে হয়। তার মানে অবভিয়াসলি তোমার TXটা কি বেশি হবে না? বেশি মানের সাথেই তো শূন্যর একের চেয়ে ছোট কোনো একটা ভ্যালু গুণ দিয়ে সেই কম ভ্যালুটার কাছাকাছি যাইতে হয়। আশা করি বুঝতে পারছো। আর গ নম্বরে ছিল অভিকর্ষ ত্বরণ বের করতে। এই পার্টটাতে তোমার যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সেটাই পার্ট, এটার সাথে 16/50 যখন গুণ করবা তখন তোমার অভিকর্ষ ত্বরণ হবে 3.136 মিটার পার সেকেন্ড ইনভার্স 2।